আসসালামু আলাইকুম সোনামানি ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা অবশ্যই ভালো আছো এই কামনাই করি। আর তোমাদের জন্যই আমাদের এই অনলাইন টিচিং, আমাদের এই প্রচেষ্টা। তোমরা এই ক্লাস করলে অবশ্যই কিছুটা হলে লাভবান হবে। এখন আমি সমসপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস নেব নবম শ্রেণী, ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন। রাষ্ট্র হচ্ছে সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজের বসবাসরত সকল মানুষকে একটি ঐক্যসূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্য থেকে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়েছেন। রাষ্ট্র হলো নাগরিকের জন্য, নাগরিকের সুখ ও শান্তি বিধান করার জন্য রাষ্ট্রকে অনেক কাজ করতে হয়। রাষ্ট্রের এই কাজ কতগুলো অপরিহার্য এবং কতগুলো ঐচ্ছিক। আবার রাষ্ট্রের প্রতি নাগরিকদেরও বেশ কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। অন্যদিকে নাগরিক জীবনের নিরাপত্তা বিধান এবং সমাজের বিদ্যমান সমস্যাগুলো প্রতিরোধ ও প্রতিকারে আইনের বিধিবিধান আবশ্যক। এখন আমরা রাষ্ট্র, নাগরিক ও আইন সম্বন্ধে অবহিত হব। রাষ্ট্রের ধারণা। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। সমাজের পরিবর্তনে এক সময় রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষ রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিকের রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয়। রাষ্ট্রে বসবাসকারী জনগণকে ওই রাষ্ট্রের নাগরিক বলা হয়। নাগরিকদের সুন্দর সুষ্ঠুভাবে বাঁচার জন্য রাষ্ট্র অনেক কাজ করে থাকে। রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক তত্ত্ববিদরা রাষ্ট্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। অ্যারিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। অধ্যাপক গার্নার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন এভাবে: গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়ে তিনি বলেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি ওই জনসমাজ স্বভাবতই অনুগত। সুতরাং আমরা বলতে পারি যে রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা
প্রতিষ্ঠিত আছে। এখন রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের 4টি উপাদান দেখতে পাই। সেই 4টি উপাদান কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, আর শেষটা কি? সর্বশেষ সার্বভৌমত্ব। রাষ্ট্রের প্রাথমিক উপাদান হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি একান্ত অপরিহার্য। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। তবে রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রাজনৈতিকভাবে রাষ্ট্রের জনসংখ্যা কয়েক কোটি হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। গণচীন ও ভারতে জনসংখ্যা 100 কোটির উপর। অন্যদিকে স্যান মেরিনো ও মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,200, 25 ও 38,000। তাহলে এখানে ভারত ও গণচীনে কিন্তু জনসংখ্যা অনেক বেশি, সেটিও রাষ্ট্র। আবার স্যান মেরিনো ও মোনাকোতে কয়েক হাজার জনসংখ্যা, সেটিও কিন্তু রাষ্ট্র। যে কারণে বলা যায় যে রাষ্ট্রে কত জনসংখ্যা হবে তার নির্দিষ্ট ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এখন আসি আমরা নির্দিষ্ট ভূখণ্ডে। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য দ্বিতীয় উপাদান। প্রত্যেক রাষ্ট্রেরই একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা দ্বারা পরিবেষ্টিত। ভূখণ্ড বলতে স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাকে বোঝায়। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ আবশ্যক। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে অথবা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রতিটি রাষ্ট্রে ভূখণ্ডের সীমানা কেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। ভূখণ্ড বড় বা ছোট হতে পারে, যেমন রাশিয়ার আয়তন অনেক বড়। আর ছোট আয়তনের রাষ্ট্র হলো দারুসালাম, সুইজারল্যান্ড, ব্রুনাই ইত্যাদি। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান লাভ পায়। অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টি হতে পারে, যেমন জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। এখন আমরা আসব সরকারে। রাষ্ট্রের অপরিহার্য তৃতীয় উপাদানটি হচ্ছে সরকার। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন হয়। রাষ্ট্র পরিচালনার জন্য 3টি বিভাগ থাকে, সেটি হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই 3 বিভাগের সমন্বয়ে কিন্তু সরকার গঠিত হয়। গণতান্ত্রিক
ব্যবস্থায় সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। সব রাষ্ট্রে যে একই রকম সরকার গঠন পদ্ধতি হবে তা কিন্তু নয়। সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠী সকলকে বোঝায়, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনায় অংশগ্রহণ করে। অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। অধ্যাপক গার্নারের মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো তার মস্তিষ্ক স্বরূপ। সর্বশেষ উপাদান হলো সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। সার্বভৌম শব্দ দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌম প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। এ ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটি মাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর এ ক্ষমতাই হলো সার্বভৌম ক্ষমতা। সার্বভৌমের আদর্শই হলো কি? আইন। সার্বভৌম আদর্শ বা আইন মানতে সকলেই বাধ্য। সার্বভৌম আইন মানতে কেউ মানবে কেউ মানবে না, এটি হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি সবাইকে মানতে হবে এবং মানতে বাধ্য থাকবে। সার্বভৌম ক্ষমতার অভ্যন্তরীণ ও বাহ্যিক দুটি দিক রয়েছে, একটি ভিতরে একটি বাহিরে। অভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়। এই সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। বাহ্যিক সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে তা রাষ্ট্র হিসাবে বিবেচিত হতে পারে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন সার্বভৌমত্বের স্থায়িত্বকে নষ্ট করে না। সুতরাং আমরা বলতে পারি যে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব এই চারটি উপাদান নিয়েই রাষ্ট্র গঠিত হয়। এর যে কোনো একটি উপাদান না থাকলে কিন্তু রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের কার্যাবলী। সমাজের অঙ্গ হিসেবে রাষ্ট্র কি কাজ করে কিংবা রাষ্ট্র কি করতে পারে আমাদের তা জানা থাকা দরকার। অর্থাৎ জনগণের জন্য রাষ্ট্র কি ধরনের সেবা প্রদান করে এবং এর সামর্থ্য কতটুকু তা পাঠ থেকে আমরা কিন্তু জানতে পারব। মানুষের প্রয়োজনে রাষ্ট্র গড়ে উঠেছে। মানব জীবনের সামগ্রিক কল্যাণ সাধনই রাষ্ট্রের কাজ। বিশ্লেষকদের মতে রাষ্ট্র সাধারণত দুই ধরনের ভূমিকা পালন করে থাকে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক এবং কল্যাণমূলক। এই দুই ধরনের ভূমিকার ভিত্তিতে আধুনিক রাষ্ট্র কার্যাবলীকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অপরিহার্য বা মুখ্য কার্যাবলী আর কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী।
অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌম বা রাষ্ট্রের বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে আমরা অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলতে পারি। কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী। বর্তমানে প্রত্যেকটি রাষ্ট্রই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে নিজেদের দাবি করে। রাজনৈতিক তত্ত্ববিদরা এখন একমত যে রাষ্ট্রের ভূমিকা শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং কর প্রদানের মাধ্যমে সীমাবদ্ধ হওয়া উচিত নয়। রাষ্ট্রকে অবশ্যই সমাজের সামগ্রিক উন্নতির জন্য নাগরিকের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের পরিপূর্ণ বিকাশে কল্যাণমূলক ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জনকল্যাণ ও উন্নয়নে রাষ্ট্রের এই কাজগুলো ঐচ্ছিক বা গৌণ কাজ। যে রাষ্ট্রে অর্থনৈতিকভাবে যত বেশি উন্নত তার ঐচ্ছিক কার্যাবলী তত বিস্তৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব, কারণ আজ এই পর্যন্তই পড়াবো। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি আলোচনা করো। তোমরা এই অধ্যায় যতটুকু পড়িয়েছি তার মধ্যেই এটা পড়বা, আর পড়াশোনার মধ্য দিয়েই সময় কাটাবা। আর সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা, ঘরে থাকবা, এই কামনায় আল্লাহ হাফেজ।